এখন আমরা যে বিষয়টা আলোচনা করব তা হলো তোমাদের অ্যাডভার্ব। তা হলো আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব বিষয়টা আসলে কি একটু জেনে নিই। পিসি দাস এর মতে অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা বাক্যে নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে এমনকি একটি গোটা বাক্যকে মডিফাই করতে পারে। বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু পিসি দাস এর মতে অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা বাক্যে নাউন বা প্রোনাউন ব্যতীত নাউন বা প্রোনাউন বাদে যে কোনো পার্টস অফ স্পিচকে এমনকি একটি গোটা বাক্যকে মডিফাই করতে পারে। এর জন্য অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। বিশেষ দ্রষ্টব্য, অ্যাডভার্ব যার বাংলা হচ্ছে ভাব বিশেষণ। এর মূল কাজ, মেইন ফাংশন হচ্ছে তোমার কি ভার্ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এর মেইন কাজটা হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এ তিনটিকে মডিফাই করা। অ্যাডভার্বের মূল কাজটাই হচ্ছে ভার্ব অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডজেক্টিভ এই তিনটিকে মডিফাই করা। তবে কিছু ক্ষেত্রে প্রিপোজিশন, কনজাংশন এবং সেন্টেন্সকে মডিফাই করলেও তা অ্যাডভার্বের মূল কাজ বা ফাংশন নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন, কনজাংশন এবং সেন্টেন্সকে মডিফাই করলেও সেটি তার মূল কাজ নয়। দীপক রান কুইকলি, সে দ্রুত দৌড়ায়। কিভাবে দৌড়ায়? ভার্ব এখানে রানস কুইকলি বলা হচ্ছে কুইকলি দৌড়ায়। এখানে সংক্ষেপে আমরা শর্টকাট কিছু কথা বলে রাখতে চাই যে অ্যাডভার্ব হচ্ছে তাই একটা বাক্যের মধ্যে অ্যাডভার্ব তাই, অর্থাৎ একটা বাক্যকে যদি হয়, হোয়ার, হোয়েন, হাউ, একটা বাক্যকে যদি হয়, হোয়ার, হোয়েন, হাউ এর 4টি WH কোশ্চিন দ্বারা প্রশ্ন করা হয়, এর ফলে যে অ্যান্সারটা পাবে সেটি হচ্ছে অ্যাডভার্ব। খুব শর্টকাট একটা নিয়ম, খুব সুন্দর একটা নিয়ম যে যদি কোনো সেন্টেন্সকে হয়, হোয়ার, হোয়েন, হাউ এর 4টি WH কোশ্চিন দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটি হচ্ছে অ্যাডভার্ব। একটু দেখো, দীপক রানস কুইকলি, হাউ? কুইকলি। এখানে কুইকলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব যা রানসকে মডিফাই করেছে। লাইলা ইজ ভেরি বিউটিফুল গার্ল, হাউ বলা হচ্ছে বিউটিফুল, হাউ বলছে ভেরি, তাহলে ভেরি হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব যা অ্যাডজেক্টিভ বিউটিফুলকে মডিফাই করেছে। শি সিংস এক্সট্রিমলি ওয়েল, হাউ বলা হচ্ছে এক্সট্রিমলি, তাহলে এক্সট্রিমলি হচ্ছে আমার অ্যাডভার্ব যা অ্যাডভার্ব ওয়েলকে মডিফাই করেছে। এক্সট্রিমলি হচ্ছে আমার এখানে অ্যাডভার্ব যা অ্যাডভার্ব ওয়েলকে মডিফাই করেছে। বলা হচ্ছে দি বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, এখানে ওভার হচ্ছে প্রিপোজিশন, এক্স্যাক্টলি ওভারকে মডিফাই করেছে, অতএব ওভার এক্স্যাক্টলি হচ্ছে আমার অ্যাডভার্ব। এরপরে বলা হচ্ছে আই ডিসলাইক হার সিম্পল বিকজ শি ইজ ভেরি রিউড, এখানে সিম্পল হচ্ছে আমার অ্যাডভার্ব যা কনজাংশন বিকজকে মডিফাই করেছে। ফিল্ডে আসো, দেখি কীরকম প্রশ্ন করা হয়েছিল। হোয়াট আর দ্য 4 কোয়েশ্চিন দ্যাট অ্যাডভার্বস ক্যান অ্যান্সার, আমি যা বলছিলাম শর্টকাট নিয়মের কথাটা সেটাই এখানে প্রশ্ন করছে, সেটাই এখানে অ্যান্সার করা হয়েছে যে হোয়াট আর দ্য 4 কোয়েশ্চিনস দ্যাট অ্যাডভার্বস ক্যান অ্যান্সার, বলা হচ্ছে কোন 4টি প্রশ্ন যা অ্যাডভার্ব সব সময় উত্তর দিয়ে থাকে। এগুলো হচ্ছে হয়, হোয়ার, হোয়েন, হাউ, এগুলো হচ্ছে হয়, হোয়ার, হোয়েন, হাউ। মনে রাখার জন্য এগুলোকে ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে পারো। হয়, হোয়ার, হোয়েন, হাউ। A modifier can be an adverb. একটা মডিফায়ার হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। An adverb usually answers which of the following question? All of these. অ্যাডভার্ব সব সময় উত্তর দিতে বাধ্য থাকে হোয়েন, হোয়ার, হাউ এবং হয় এর, তার মানে সবগুলোরই। An adverb does not modify noun. অ্যাডভার্ব কখনো নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না। An adverb মডিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব একটা মডিফাই করে তোমার অ্যাডজেক্টিভকে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্বের ফাংশন নয় কোনটি? অ্যাডভার্বের ফাংশন নয় কোয়ালিফাইং এ সেন্টেন্স, অ্যাডভার্ব এর মেইন কাজ কিন্তু এটা না, অ্যাডভার্বের ফাংশন নয় কোয়ালিফাইং এ সেন্টেন্স।
হ্যাঁ, তার মেইন কাজ হচ্ছে তোমার ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করার পরে তার হাতে যদি সময় থাকে তখন অন্য অন্য কাজগুলো সে করতে পারে। সে তোমার প্রিপোজিশনকে মডিফাই তখন সে করতে পারে, কনজাংশনকে মডিফাই তখন সে একটা বাক্যকে মডিফাই করতে পারে, কিন্তু সেগুলো তার মেইন কাজ না। তো এই জন্য বলছে হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব। হুইচ ইজ নট ট্রু, কোনটি সত্য নয়, অ্যাবাউট দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্বের ফাংশন সম্পর্কে। কোয়ালিফাইং এ সেন্টেন্স এটা সঠিক নয়। হুইচ ওয়ান ইজ নট দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্বের ফাংশন নয় মডিফাইং এ প্রিপোজিশন, এটা ফাংশন হতে পারে না, এটা তার সেকেন্ড হ্যান্ড কাজ। আমরা তোমাকে যেটা বলছি, পুওর পিপুল ইউজুয়ালি টেক মিল টু ইস, গরিব লোকেরা সচরাচর দুবেলা আহার করে। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সির সংখ্যা টংখ্যা বুঝাই, অতএব টুইস এখানে ফ্রিকুয়েন্সির মতোই কাজ করতেছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা তোমাকে নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, এটা হলো অ্যাডভার্ব। বলা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই এটা হয় অ্যাডভার্ব, কিন্তু নাউন প্লাস এল ওয়াই এটা হয় তোমার অ্যাডজেক্টিভ। আমরা তোমাকে যেটা বলছি, অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যদি যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে তোমার কি, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এর সঙ্গে এল ওয়াই যুক্ত হলে সেটা হয় অ্যাডভার্ব, কিন্তু নাউন এর সঙ্গে এল ওয়াই যুক্ত হলে তা হয় অ্যাডজেক্টিভ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখুন। যেমন তুমি দেখো, অ্যাডজেক্টিভ ব্যাড যার সঙ্গে যোগ করলাম এল ওয়াই তাহলে হলো ব্যাডলি হয়ে গেল তোমার কি, অ্যাডভার্ব। কিন্তু ফ্রেন্ড হচ্ছে আমার নাউন, যার সঙ্গে যোগ করলাম এল ওয়াই তাহলে ফ্রেন্ডলি, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এরকম অনেকগুলো আছে, যেমন ফ্রেন্ডলি, লাইকলি, কামলি, এগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, কেননা এগুলোর সঙ্গে এল ওয়াই যুক্ত করা হয়েছে। মাঠে আসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স আসলে কোনটি? শি বিহেভড উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। শি বিহেভড উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। রাজশাহী ইউনিভার্সিটি ডি ইউনিটে প্রশ্নটা করা হয়েছিল, শি বিহেভড উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, সে আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করলো। অলদো হি ওয়াজ অ্যানয়েড, হি স্মাইল্ড ইন এ ফ্রেন্ডলি ওয়ে। এরপর আমরা তোমাকে যেটা বলছি, ইউজ অফ সাম মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভার্ব। টু, টু সব সময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। টু সব সময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। নির্দিষ্ট সীমার অতিরিক্ত অর্থে টু ব্যবহৃত হয়। টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস ইনফিনিটিভ টু ডু বসলে সেন্টেন্সটি নাবোধক বা নেগেটিভ হয়, তখন বাক্যের অর্থ দাঁড়ায় এত বেশি যে করা যায় না। যেমন, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু মুভ, হি ইজ টু উইক টু হেয়ার হোয়াট উই সে, তার মানে বোঝাচ্ছে, যখনই টু কিন্তু অ্যাডভার্ব, আমরা তো বলেই দিচ্ছি, যখনই টু এর সঙ্গে তালে তাল মিলিয়ে চলে আসে টু, তখনই টু এর অর্থ প্রদান করে এত বেশি যে পারা যায় না। এরপরে আমরা তোমাকে বলছি, হি ইজ ফিভার টু হাই টু ইগনোর। এরপরে বলা হচ্ছে, দি টি ওয়াজ টু হট টু সিপ। ডোন্ট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ডোন্ট ওয়ারি, উদ্বিগ্ন হয়েও না, ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। রনি, ডোন্ট ওয়ারি, গ্রামার বলছে ডোন্ট ওয়ারি, উদ্বিগ্ন হয়েও না, ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা এত কঠিন নয় যে বোঝা যায় না। চিন্তা করার অতএব কোনো কারণ না, তার মানে কি গ্রামার খুব সহজ। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে, দি ব্রাঞ্চ অফ ট্রি ইজ টু হাই ফর দ্য বয় টু ক্লাইম্ব। গাছটার ডালগুলো এতই বড় ছিল যে বালকটা দ্বারা উঠা সম্ভবই ছিল না।
ইট ইজ টু গুড টু বি ট্রু, ইট ইজ টু গুড টু বি ট্রু, এটা এত ভালো যে সত্য হতে পারে না। ইট ইজ টু গুড টু বি ট্রু, দি ব্যাগ ইজ টু হ্যাভি টু ক্যারি, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, দি ম্যান টু ডিজঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। মানে টু এর ব্যবহার, এটা আমরা কিন্তু ট্রান্সফরমার সব সেন্টেন্সে যদি যাই সেখানে আমরা দেখব সেখানে ব্যবহার করা হয়েছিল। শো ডট ডট দ্যাট যদি কোনো কমপ্লেক্সের সেন্টেন্সে থাকে তাহলে এটা কম্পারেটিভ, শো ডট ডট দ্যাট যদি কোনো কমপ্লেক্সের সেন্টেন্সে থাকে তাহলে এটাকে তুমি অবশ্যই কম্পাউন্ড করবে কী দ্বারা, ভেরি ডট ডট এন্ড দ্বারা। এবং এরকম কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে তোমাকে অবশ্যই সিম্পল করতে হবে টু ডট ডট টু দ্বারা। সেই টু ডট ডট এবং টু অ্যাডভার্বের মধ্যে এসে কি পরিমাণ পাইন মারামারি করতে আসে, ওরে ম্যানতা বাক্সি রে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ইউ ওয়ার টু ইন্টেলিজেন্ট টু মেক সাচ এ সিলি মিস্টেকস। সিলি জিনিসটার অর্থ কি? SILLY, সিলি। আমরা একটু দেখে নিই, SILLY, সিলি মানে হলো নিরীহ, বানানটা পড়ে কিন্তু নিরীহ, পরীক্ষার খাতায় আছে নিরীহ, দন্ত নয় রসি রয় দীর্ঘ, নিরীহ বা মূর্খ বা হা বা গো বা বোকাটে, নিরীহ। ও সিলি ম্যান, আধুনিক যুগে সিলি ম্যানের কোনো স্থানই নেই। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো যে অত্যন্ত বেশি অর্থে ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে টু মাচ ব্যবহৃত হয়। অত্যন্ত বেশি অর্থে ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে টু মাচ ব্যবহৃত হয়। যেমন দি জ্যাকেট কস্ট টু মাচ, ইট ইজ নাও টু মাচ এক্সপেন্সিভ টু রিপেয়ার দ্য ড্যামেজ হুইচ হ্যাজ বিন ডান। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো যথাযথ সীমার মধ্যে বোঝাতে অ্যাডভার্ব হিসেবে অ্যানাফ। যথাযথ সীমার মধ্যে বোঝাতে অ্যাডভার্ব অর্থে অ্যানাফ ব্যবহৃত হলে তা সর্বদাই হ্যাঁবোধক অর্থ প্রকাশ করে। আসো মাঠের দিকে দেখা যাচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট হচ্ছে তোমার আই ডিড নট স্টাডি অ্যানাফ হার্ড। অ্যানাফ যদি তোমার অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহার হয় তাহলে তারপরে হার্ড নেগেটিভ অর্থ কেন দিয়েছো, অথবা অ্যানাফ যদি তোমার অ্যাফার্মেটিভ অর্থ ব্যবহার হয় তাহলে পরে ডিডের পরে নট কেন ব্যবহার করেছো, অতএব এটি ভুল। অ্যানাফ সবসময় তোমার অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহার হয়। তাহলে আই ডিড স্টাডি অ্যানাফ হার্ড এটা হতো সঠিক, কিন্তু সঠিক নাই নটের জন্য। এরপরে বলছে এ 17 years old ইজ নট ওল্ড এনাফ টু ভোট ইন অ্যান ইলেকশন। এ 17 years old ইজ নট ওল্ড এনাফ টু ভোট ইন অ্যান ইলেকশন। অনেকবার এটা পড়েছি, অনেকবার পরীক্ষায় আসছে এটা। হোয়েন ইউর বডি ডাজ নট গেট এনাফ ফুড ইট ডাজ নট মেক দ্য গ্লুকোজ ইট নিডস। হোয়েন ইউর বডি ডাজ নট গেট এনাফ ফুড, যখন তোমার দেহটা পর্যাপ্ত পরিমাণ খেতে পাবে না, দেহটা কাজ করবে না। হি অ্যাক্টেড ওয়েল এনাফ। একটা জিনিস মনে রাখো, এনাফের পর সবসময় টু বসে। একটা জিনিস মনে রাখো, এনাফের পর সবসময় প্রিপোজিশন টু বসে। একটা জিনিস মনে রাখো, এনাফ এর পর প্রিপোজিশন সবসময় টু বসে। হি অ্যাক্টেড ওয়েল এনাফ টু উইন দ্য কম্পিটিশন। Computers that once took place up entire rooms were now small enough to put এরপরে দেখো to put on desktop and into wristwatch। এরপর আমরা তোমাকে যেটা বলছি, হার্ডলি এর অর্থ হচ্ছে অলমোস্ট নট, যেটা আমরা প্রথম দিকে দেখেছিলাম যে হার্ডলি HARDLY, হার্ডলি এর অর্থ হচ্ছে অলমোস্ট নো, সেলডম রেয়ারলি স্কার্সলি। হার্ডলি এর অর্থ হচ্ছে অলমোস্ট নট, সেলডম রেয়ারলি স্কার্সলি বা কদাচিৎ বা প্রায় না। হার্ডলি সর্বদাই না বোধক অর্থে ব্যবহার হয়। হার্ডলি সর্বদাই প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে কিন্তু বি ভার্বের বসে পরে। হার্ডলি সর্বদাই প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে কিন্তু বি ভার্বের বসে পরে। হার্ডলি HARDLY, হার্ডলি সর্বদা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে কিন্তু বি ভার্বের বসে পরে। আমরা তোমাকে যেটা বলছি, দি ওয়ার্ড হার্ডলি মিনস, হার্ডলি এর অর্থ হচ্ছে
অলমোস্ট নট বা অলমোস্ট নেভার একই, অলমোস্ট নট বা অলমোস্ট নেভার মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস ইন দ্য আফটারনুন, তার মানে অলমোস্ট নেভার বা নট। হি ইজ হার্ডলি হ্যাপি, হি ইজ হার্ডলি হ্যাপি, তার মানে এখানে দি ওয়ার্ড হার্ডলি ইজ ইউজড নেগেটিভলি। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, অর্থাৎ আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই। উই হার্ডলি ইভার গো আউট টু এ রেস্টাউরেন্ট, এটা বানান দেখে রাখো, ডিউরিং দ্য উইক বিকজ when we get home from work we were too tired, তার মানে উই হার্ডলি ইভার গো আউট টু এ রেস্টুরেন্ট, আমরা খুব কদাচিৎ রেস্টুরেন্টে যাইতাম। দি কারেক্ট ট্রান্সলেশন অফ দি ওয়ার্ড, এখানে কদাচিৎ বৃষ্টি হয়। ইট হার্ডলি রেইনস হেয়ার, ইট হার্ডলি রেইনস হেয়ার। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে হি হার্ডলি গোজ দেয়ার, সে কদাচিৎ সেখানে যেত। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই, আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে ইভার নেভার, ইভিইআর ইভার NEVER নেভার, ইভার নেভার। কখনো অর্থে প্রশ্ন জিজ্ঞেস করতে অ্যাডভার্ব রূপে ইভার ব্যবহৃত হয়, কখনো অর্থে প্রশ্ন জিজ্ঞেস করতে অ্যাডভার্ব রূপে ইভার ব্যবহৃত হয়। নেভার হচ্ছে ইভার এর নেগেটিভ ফর্ম, না বোধক অর্থে অধিক জোর দিতে, অর্থাৎ কখনো না অর্থে, না বোধক অর্থে অর্থাৎ অধিক পরিমাণে জোর দিতে নেভার শব্দটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ইভার নেভার সর্বদাই প্রিন্সিপাল ভার্বের পূর্বে, ইভার নেভার সর্বদাই প্রিন্সিপাল ভার্বের পূর্বে, তবে নেভার সর্বদাই অ্যাডভার্ব রূপে ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে, এবং পারফেক্ট টেন্স ও অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে। কি যেন বলছে, তুমি কি কখনো নন্দন পার্কে গিয়েছো, তুমি কি কখনো নন্দন পার্কে গিয়েছো, হ্যাভ ইউ ইভার বিন টু নন্দন পার্ক, এরকম প্রশ্নগুলোতে সবসময় ইভার ব্যবহার করা হবে। অ্যাকর্ডিং টু মাস্টার কোশ্চিন 1200, অ্যাকর্ডিং টু মাস্টার কোশ্চিন 1200, তুমি কি কখনো নন্দন পার্কে গিয়েছো, হ্যাভ ইউ ইভার বিন টু নন্দন পার্ক, হ্যাভ ইউ ইভার বিন টু নন্দন পার্ক, এরকম বাক্যগুলোতে সবসময় ইভার বিন ব্যবহার করা হবে, এটাই সঠিক। হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন, তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছো, হ্যাভ ইউ ইভার গান টু রাঙ্গামাটি, হ্যাভ ইউ ইভার গান টু রাঙ্গামাটি। দি কারেক্ট ট্রান্সলেশন, এখানে কখনো বৃষ্টি হয় না, ইট নেভার রেইনস হেয়ার, এখানে কখনো বৃষ্টি হয় না, ইট নেভার রেইনস হেয়ার। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কনজাংশনের কথা। কনজাংশন বা লিঙ্কার একটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, তবে কনজাংশন বা লিঙ্কার বিষয়টার উপরে তুমি ব্যুৎপত্তি বা ইটাইমোলজি ডেভেলপ করতে চাইলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিষয়টা ভালোভাবে জানতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে ভালোভাবে জানে তার জন্য কনজাংশন বিষয়টা সহজ হয়ে যায়। আমরা হয়তো সহজ সরলভাবে 1 to ক্লাস 4, 3, 5 থেকে আমরা পড়েছি যে তোমার কনজাংশন হচ্ছে কোনগুলো, যেগুলো দুটা সেন্টেন্সকে যুক্ত করে, যেগুলো দুটা সেন্টেন্সকে যুক্ত করে, দুটা ভার্বকে যুক্ত করে, দুটা নাউনকে যুক্ত করতে পারে, দুটা প্রিপোজিশন, অর্থাৎ লিঙ্কার বা যুক্ত করে যারা, তারাই হচ্ছে কনজাংশন। আমরা এই কনজাংশনগুলোর মধ্যে দেখে এসেছি কি তোমার অ্যান্ড অর বাট ইট দো অল দো আফটার বিফোর বিকজ সিন্স হুইল লেস্ট, এগুলো আমরা দেখেছি, তাই না? কনজাংশন হিসেবে আমাদের চোখের সামনে এগুলোই ভেসে উঠে। তাহলে এ কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট জয়েন্স থট, এ কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট জয়েন্স থটস। হুইচ ওয়ান ইজ কনজাংশন, কনজাংশন হচ্ছে অ্যান্ড, হুইচ ওয়ান ইজ কনজাংশন, কনজাংশন হচ্ছে বাট, হুইচ ওয়ান ইজ কনজাংশন, কনজাংশন হচ্ছে ওয়ার, নিচের কোনটি কনজাংশন, কনজাংশন হচ্ছে ওয়ার, হুইচ ওয়ান ইজ ডেসিমিলার হচ্ছে ইনটু কোনো কনজাংশন নয়। অ্যান্ড ওয়াট এগুলো হচ্ছে তোমার কনজাংশন, অ্যান্ড ওয়াট এগুলো হচ্ছে কনজাংশন। প্রশ্ন আসছিল তোমার এ নিয়ে কি, দি ভেজিটেবল ওয়ার ফ্রেশ অ্যান্ড দে ওয়ার টেস্টি, দি ভেজিটেবল ওয়ার ফ্রেশ অ্যান্ড দে ওয়ার টেস্টি। এরপর আমরা তোমাকে যেটা বলছি, ডক্টর মারি এডওয়ার্ড ওয়ালকার ওয়াজ এ সার্জেন সোল্ডার অ্যান্ড ফাইটার ফর উইমেন্স রাইট। তো এখানে আমরা যেটা বলছি, হি ফেইল্ড দ্য টেস্ট মেনি টাইমস বাট হি ডিড নট স্টপ ট্রাইং, কিন্তু সে তার
থামিয়ে দেয় নাই। হি র্যান ফাস্ট, হি র্যান ফাস্ট বাট হি কুড নট গেট দ্য বাস, হি র্যান ফাস্ট বাট হি কুড নট গেট দ্য বাস। দি ওয়ার্ক ওয়াজ টেডিয়াস, যদিও কাজটা বিরক্তিকর, বাট আই লাইকড ডুইং দ্য মোস্ট বিকজ ইট ওয়াজ দ্য ওনলি থিং আই ডিড উইথ ড্যাডি। এরপরে বলা হচ্ছে তোমাকে যেটা, যে দি fibrous membranes surrounding organs in the human body are tough, T-O-U-G-H, tough, and add strength to the parts of the body they cover. কোনো কিছুর বিকল্প বোঝাতে ওয়ার অথবা কিংবা ব্যবহৃত হয়, কোনো কিছুর বিকল্প বোঝাতে ওয়ার কিংবা ব্যবহৃত হয়। ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার অর ইউ মে ওয়েট ফর এ বেটার জব। এরপর আমরা তোমাকে যেটা বলছি, দ্বিতীয় ক্লজটি প্রথম ক্লজ এর ফলশ্রুতি বুঝালে, দ্বিতীয় ক্লজটি প্রথম ক্লজের ফলশ্রুতি বোঝালে, দ্বিতীয় ক্লজ এর পূর্বে সো অথবা দেয়ার ফোর, সেজন্য, সে কারণে, সুতরাং অর্থে বসে সো। মাই নি স্টার্টেড হান্টিং সো আই স্টপড রানিং, আই ওয়াজ টায়ার্ড সো আই ওয়েন্ট টু বেড। অর্থাৎ প্রথম ক্লজটি যদি, দ্বিতীয় ক্লজটি যদি প্রথম ক্লজের ফলশ্রুতি হয় তাহলে কনজাংশন হিসেবে বসবে তোমার সো। হি ইজ গোয়িং টু ওয়ার্ক ইন ইংল্যান্ড সো হি ইজ লার্নিং ইংলিশ, শি ব্রোক এ কাপ সো বট অ্যানাদার ওয়ান। তার মানে প্রথম বাক্যের অর্থ, সে ইংল্যান্ডে কাজ করতে যাচ্ছে সুতরাং তাই সে ইংরেজি শিখছে, সে একটা কাপ ভেঙে ফেললো সুতরাং অথবা তাই আর একটা কিনলো। অর্থাৎ দ্বিতীয় ক্লজটি যদি প্রথম ক্লজ থেকে উদ্ভূত হয় তাহলে কনজাংশন শো হবে। দেয়ারফোর কনজাংশনটা দেখো, সবেমাত্র বলা হয়েছে এমন বিষয়ের যুক্তি সাপেক্ষ ফলাফল উল্লেখ করতে দেয়ারফোর বা সেজন্য সুতরাং ব্যবহৃত হয়। সবেমাত্র বলা হয়েছে এমন বিষয়ের যুক্তি সাপেক্ষ ফলাফল উল্লেখ করতে দেয়ারফোর সেজন্য বা সুতরাং অর্থে ব্যবহার হয়। যেমন তুমি দেখো 8.2a ইকুয়ালস, না 2a equals 10, 2a equals 10, therefore a equals 5, 2a সমান 10, a সমান 5, হ্যাঁ therefore। তারপরে বিকজ বা বিকজ অফ, উভয় অর্থে, উভয় কারণ অর্থে ব্যবহৃত হয়। বিকজ বা বিকজ অফ উভয় কারণ অর্থে ব্যবহৃত হয়, তবে ফ্রেজ এর পূর্বে বিকজ অফ এবং ক্লজ এর পূর্বে বিকজ বসে, তবে ফ্রেজ এর পূর্বে বিকজ অফ এবং ক্লজ এর পূর্বে বিকজ বসে। উদাহরণে আসি, বলা হচ্ছে বিকজ অফ হিজ obstinacy, because of his obstinacy we could not reach any conclusion, because of his obstinacy, তার গো ধরার জন্য, উই কুড নট রিচ অ্যানি কনক্লুশন, তার জেদের কারণে আমরা কোনো সিদ্ধান্তের উপরে পৌঁছাতে পারি নাই। ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি, বিকজ ইট ওয়াজ রেনিং, উই ওয়ার ডিলেইড বিকজ দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, এরপরে আমরা তোমাকে যেটা বলছি, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কিন্তু এই অধ্যায়ে যে ওয়ার্ডগুলো আমরা এখানে দেখছি সেগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউনের বালবাচ্চা। এখানে যে নাউন ফর্ম অফ ওয়ার্ড অথবা যে সকল শব্দ ভাণ্ডার বা শব্দ সমূহগুলো দেখছি সবই হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন এর মেম্বার, অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গী সাথী বা অ্যাবস্ট্রাক্ট নাউনের গোষ্ঠী। এরপরে আমরা তোমাকে যেটা বলছিলাম যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, প্রথমেই আমরা যাকে দেখছি তার নাম হচ্ছে নাউন। এই নাউন কোনো নাউন নয়, এই নাউন হচ্ছে সেই নাউন যার নাম অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ আমরা বলেছিলাম অ্যাপেক্সের লাস্ট অংশে আছে যে যদি কোনো শব্দের শেষে নেশন, সানশিপ, হুডম, ইজম, মেন, THTY, CHCY, জি মাই নিফি, RERI, জি মাই নিফি, লং, চার, রিড, আন্ট এই শব্দগুলো থেকে থাকে তাহলে সেটা হচ্ছে তোমার কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা বলেছিলাম যদি কোনো শব্দের শেষে
নেশন সানশিপ, হুডম ইজমেন্ট, THTY, CHCY, জি মাইনিফি, লং চার রিড অ্যান্ড এই শব্দাংশগুলো থেকে থাকে, তাহলে সেটি ছিল তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই শব্দাংশগুলো দিয়ে যে কোনো ওয়ার্ডকে অ্যাবস্ট্রাক্ট নাউনে টেনে নিয়ে আসা যায়। এরপর আমরা তোমাকে যেটা বলছি আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, এটিও আমরা অ্যাপেক্সের লাস্ট অংশে বলেছিলাম এই যে যদি কোনো শব্দের শেষে অ্যাবুলাল ফুলাস আইবানিক, অ্যাবুলাল ফুলাস আইবানিক, ইস ইনি ইড ইলি আরিরি স্কুল ল্যান্ড থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ, এবং এগুলো দিয়ে যে কোনো একটা ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে টেনে আনা যায়। এরপর আমরা তোমাকে যেটা বলছি আইডেন্টিফিকেশন অফ ভার্ব, যদি কোনো শব্দের শেষে, যদি কোনো শব্দের পূর্বে বি এবং ইন, যদি কোনো শব্দের পূর্বে বি এবং ইন এবং শেষে FY, SE, ZE, ISE অথবা IZE থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার ভার্ব, আর এগুলো দিয়ে যে কোনো একটা শব্দকে ভার্বে টেনে আনা যায়। এরপর আমরা তোমাকে যেটা বলছি আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, সাধারণত অ্যাডভার্বের শেষে LY যুক্ত থাকে, সাধারণত অ্যাডভার্বের সাথে LY যুক্ত থাকে, অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়। সাধারণত অ্যাডভার্বের সাথে LY যুক্ত থাকে, আর অ্যাডজেক্টিভ এর সাথে LY যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়। অ্যাডজেক্টিভের শেষে Y থাকলে Y এর পরিবর্তে I বসে। অ্যাডজেক্টিভের শেষে যদি তোমার Y থাকে তাহলে Y এর পরিবর্তে কি বসবে? I বসবে। উদাহরণগুলো আমরা ফিল্ডে দেখব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে এক্সেপশনাল রুল, অডের শেষে LY থাকলে সব সময় অ্যাডভার্ব হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, বিশেষ দ্রষ্টব্য, অড এর শেষে LY থাকলেই সব সময় তা অ্যাডভার্ব হয় না। নাউনের শেষে যদি LY থাকে তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের শেষে যদি LY থাকে তাহলে সেটা হয় অ্যাডভার্ব। আমরা বলছি যে ওয়ার্ড এর শেষে LY থাকলেই সব সময় অ্যাডভার্ব হয় না। নাউনের শেষে যদি LY থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের শেষে যদি LY থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। বিষয়টা মনে রাখো। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে নটা বেনি, লাইভলি, কামলি, হলি, সিলি, আগলি, লনলি, লাইকলি, আনলাইকলি, ডেডলি, কস্টলি, লাভলি, আনরুলি, অর্ডারলি, ডিজঅর্ডারলি, স্প্রাইটলি ইত্যাদি শব্দগুলো শেষে LY থাকা সত্ত্বেও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ইত্যাদি শব্দগুলো শেষে LY থাকা সত্ত্বেও শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কেননা এই LYগুলো যুক্ত হয়েছে নাউনের সঙ্গে। নাউন ইউজড অ্যাজ এ ভার্ব, নাউন ইউজড অ্যাজ এ ভার্ব। কতগুলো নাউন আছে যেগুলো ভার্ব রূপে ব্যবহার হতে পারে, কতগুলো নাউন আছে যেগুলো ভার্ব রূপে ব্যবহার হতে পারে। যেমন আর্ম, ARM, আর্ম, অস্ত্র সজ্জিত করা। বেবি, BABY, বেবি মানে বয়স্ক সন্তানকে শিক্ষার মতো তাদের আদর করা। ব্রাশ, BRUSH, ব্রাশ মানে বুরুশ করা। বুক, BOOK, বুক মানে টিকিট কাটা। BAG, ব্যাগ মানে হলো শিকার করা। কেজ, CAGE, কেজ মানে খাঁচাবন্দি করা। সেন্টার, CENTRE, সেন্টার মানে কেন্দ্রে স্থাপন করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। চেয়ার, সভাপতিত্ব করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। কোট মানে হচ্ছে কি? কোট, COURT, কোট মানে হচ্ছে তোমার সন্তুষ্ট করা বা ঝুঁকি নেওয়া বা বিয়ের উদ্দেশ্যে মন জয়ের চেষ্টা করা, এটিও তোমার ভার্ব হিসেবে ব্যবহার হয়। ড্যান্স বা নৃত্য করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ডগ, আমরা জানি ডগ মানে কুকুর, কিন্তু ডগ মানে অনুকরণ করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ড্রিম মানে হলো স্বপ্ন দেখা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। পেন মানে হলো লেখা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ইন্টারেস্ট, আকৃষ্ট করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ফ্লক, FLOCK, ফ্লক মানে দলবদ্ধ হওয়া, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। মাইন্ড, মন লাগানো, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ল্যান্ড, অবতরণ করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। পকেটস্থ করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। টেলিফোন করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। হ্যামার, হাতুড়ি দ্বারা আঘাত করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। হাজব্যান্ড, পরিমিতভাবে ব্যবহার করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ক্যান অথবা স্যাক অথবা ফায়ার, বরখাস্ত করা। ক্যান, CAN, ক্যান অথবা স্যাক, SSC, স্যাক অথবা ফায়ার, বরখাস্ত করা বা চাকরিচ্যুত করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। হ্যান্ড, হস্তান্তর করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। হেড, HEAD, হেড মানে অগ্রসর হওয়া, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। মাস্টার, MASTER, মাস্টার মানে আয়ত্ত করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে।
ম্যান, MAN, ম্যান মানে পরিচালনা করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ম্যাসাক্রি, নির্বিচারে হত্যা করা, ম্যাসাক্রি, MASSACRE, ম্যাসাক্রি মানে নির্বিচারে হত্যা করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। মনিটর, নজরদারি করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। মিনুট, সভার কার্য বিবরণী লিপিবদ্ধ করা, মিনুট, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। সেকেন্ড, সমর্থন করা, সেকেন্ড মানে সমর্থন করা, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। WAGE, ওয়েজ মানে যুদ্ধে লিপ্ত হওয়া, WAGE, ওয়েজ মানে যুদ্ধে লিপ্ত হওয়া, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ওয়াটার মানে পানি দেওয়া, এটিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তার মানে আমরা তোমাকে যেটা বলছি যে নাউন কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, তখন তাদের শব্দগুলো ভিন্ন হয়ে যাবে, অর্থগুলো ভিন্ন হয়ে যাবে। যেমন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে যে সকল নাউন, সেগুলো এক নজরে দেখি। যেমন হতে পারে আর্ম, হতে পারে বেবি, হতে পারে ব্রুশ, হতে পারে বুক, হতে পারে ব্যাগ, হতে পারে কেজ, হতে পারে সেন্টার, হতে পারে চেয়ার, হতে পারে কোট, হতে পারে EYEI, হতে পারে ফিশ, হতে পারে ফিল্ড, হতে পারে আয়রন, না ওটা আয়রন, হতে পারে পেন, হতে পারে ইন্টারেস্ট, হতে পারে ফল্ক, হতে পারে মাইন্ড, হতে পারে ল্যান্ড, হতে পারে পকেট, হতে পারে টেলিফোন, হতে পারে হ্যামার, হতে পারে হাজব্যান্ড, হতে পারে ক্যান, শ্যাক, ফায়ার, হতে পারে হ্যান্ড, হতে পারে হেড, হতে পারে মাস্টার, হতে পারে ম্যান, হতে পারে তোমার কি সেকেন্ড, ম্যাসাক্রি, হতে পারে মনিটর, হতে পারে মিনুট, হতে পারে সেকেন্ড, হতে পারে ওয়েজ, হতে পারে ওয়াটার, এগুলো তোমার ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। এখানে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন, নিচের কোনটি নাউন? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন, নিচের কোনটি নাউন? নাউন হচ্ছে তোমার কোনটি? নাউন হচ্ছে তোমার কি বিউটিফিকেশন, তাই না? বিউটিফিকেশন হচ্ছে তোমার নাউন। তার মানে এগুলো আমরা বলছি না, এই জন্য বলছি না যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলোকে শুধু তুমি যদি টেস্ট করো, এখানে যদি টেস্ট করো তাহলে সবগুলোর অ্যান্সার পাবে। এগুলোকে তুমি যদি খালি টেস্ট করো তাহলে সবগুলোরই অ্যান্সার ইনশাল্লাহ পাবে। আর আমি এখানে স্লাইডগুলো মানে একটু সময় দাঁড় করে রাখছি যাতে তুমি এটাকে হোল্ড করে এটা দেখে নিতে পারো। এখানেও আমি এই স্লাইডটা কিছুক্ষণ হোল্ড করে রাখছি যাতে তুমি এটা দেখে নিতে পারো। এরপরে এই স্লাইডটাও আমি এখানে হোল্ড করে রাখছি যাতে তুমি এটা দেখে নিতে পারো। এরপরে এই স্লাইডটাও আমি এখানে হোল্ড করে রাখছি যাতে তুমি এটা দেখে নিতে পারো। এই যে এখানে একটা প্রশ্ন করা হয়েছিল, দেখো, হুইচ অফ দ্য ওয়ার্ড বোথ ইউজ নাউন অ্যান্ড ভার্ব, নাউন অ্যান্ড ভার্ব হিসেবে ব্যবহার হয় তোমার ওয়াটার। হুইচ অফ দ্য ওয়ার্ড বোথ ইউজ নাউন অ্যান্ড ভার্ব হিসেবে ব্যবহার হয় তোমার বুক। তারপরে বলছে হুইচ অফ দ্য ওয়ার্ড ইউজ বোথ নাউন অ্যান্ড ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে তোমার ব্রুশ। এরপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ ভার্ব হচ্ছে তোমার ড্যান্স। তারপরে বলছি হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ভার্ব হচ্ছে তোমার এখানে ইন্টারেস্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভার্ব হচ্ছে তোমার এখানে ইকোনমাইজ, যেটা তো আমাদের জানা কথা।